16 ডিসেম্বর ঢাকা শহরে দেশবাসী দেখেছে ভারতীয় সেনাবাহিনীকে বিজয়ীর বেশে। এদের ঘিরে ছিল বিএলএফ, মুজিব বাহিনী এবং রাতারাতি গজিয়ে ওঠা 16 ডিভিশনের সদস্যরা। কারণ সত্যিকারের মুক্তিবাহিনীর সদস্যদের ঢাকা কিংবা দেশের বড় বড় শহরগুলোতে ঢুকতে দেওয়া হয়নি নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় সেনাবাহিনীর প্রাধান্য জাহির করার জন্যই এ আদেশ জারি করা হয়েছিল। প্রকৃত মুক্তিফৌজের যোদ্ধারা ঢাকা এবং অন্যান্য শহরগুলোতে আসার অনুমতি পান 16 ডিসেম্বরের অনেক পরে। এ ধরনের চক্রান্তের ফলে বিশাল ভারতীয় সেনাবাহিনীর আগমনে বাধাগ্রস্ত হয়ে শুকিয়ে গেল মুক্তিযুদ্ধের নিজস্ব ধারা। কালো ছায়ার আধারে ঢাকা পড়ে গেল মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আত্মত্যাগ। হারিয়ে গেল অনেক রক্তের বিনিময়ে অর্জিত তাদের জয়গাথা। আচমকা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল মুক্তিযুদ্ধের চেতনা। জাতীয় মুক্তির স্বপ্ন হয়ে উঠল সুদূর পরাহত। ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপে জাতি স্বাধীনতার সঠিক মূল্য অনুধাবন করার সুযোগ থেকেও বঞ্চিত হল। এজন্যই আজ অবধি ক্ষমতা বলয়ে যারা অবস্থান করেছেন সে সমস্ত বুদ্ধিজীবী, সামরিক, বেসামরিক আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে অতি কম দামে স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেবার নেক্কারজনক প্রতিযোগিতা দেখা যাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধকে যদি তার নিজস্ব ধারায় বয়ে যেতে দেওয়া হতো তবে দখলদার বাহিনীর পাশবিক নৃশংসতার শিকার হতে হতো আরও অনেককেই। রক্তাহুতি দিতে হতো প্রতিটি পরিবারকে। এভাবে অর্জিত স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছেই হয়ে উঠত এক অমূল্য ধন। এক সাগর রক্তের বিনিময়ে কষ্টার্জিত সেই পবিত্র স্বাধীনতাকে যে কোনো ষড়যন্ত্র অঙ্কুরেই নস্যাৎ করে দিত পরীক্ষিত মুক্তিযোদ্ধা এবং ত্যাগী সচেতন জনতা। দুর্ভাগ্য, তৎকালীন দুর্বল রাজনৈতিক নেতৃত্বের চরম বিশ্বাসঘাতকতায় খাদহীন বলিষ্ঠ জাতীয় চরিত্র গঠন করার ন্যূনতম সময় ও সুযোগ থেকে বঞ্চিত হলাম আমরা। 1970 সালে পাকিস্তানের সংবিধানের অধীনে জেনারেল ইয়াহিয়ার সরকারের এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখার ওয়াদা করে নির্বাচন করেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার প্রধান হবার জন্যই জনগণ তাকে সে নির্বাচনে ভোট দিয়েছিল। কিন্তু রাজনৈতিক আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর জনাব জুলফিকার আলী ভুট্টোর যোগসাজশে 25-26 মার্চ রাতে পাকিস্তানের সামরিক জান্তা বাঙালি জাতির উপর শ্বেত সন্ত্রাস চালিয়ে অস্ত্রের জোরে রাজনৈতিক সমস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে 1970 সালে নির্বাচন হয়ে পড়ে অর্থহীন। বাংলাদেশের আপামর জনগণ পাকিস্তানি আচমকা হামলা ও শ্বেত সন্ত্রাসের বিরোধিতায় এবং দেশকে স্বাধীন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই 1970 সালের নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারায়। বাংলাদেশের সংগ্রামী জনতা যখন মরণপণ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তখন শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে। আওয়ামী নেতৃবৃন্দ ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় প্রাণ বাঁচান। সশস্ত্র সংগ্রামের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলেই তাদের দিশেহারা হয়ে পালিয়ে যেতে হয়। এরপর 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। এ বিজয়ের পেছনে রয়েছে সমগ্র জাতির অবদান। সেক্ষেত্রে এই জাতীয় সংগ্রামের নেতৃত্বের একমাত্র দাবিদার হয়ে কোনো যৌক্তিকতায় আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দলীয়ভাবে কবজা করে নিল তার জবাব অবশ্যই খুঁজে বের করতে হবে দেশপ্রেমিক ঐতিহাসিকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 1972 সালের অক্টোবর মাসে লন্ডনে জনাব এ.কে খন্দকার ও মাইদুল হাসানের মধ্যে প্রায় 4 ঘন্টা দীর্ঘ এক আলাপ হয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে। মুক্তিযুদ্ধ ও ভারত সম্পর্কে মূল্যায়নের জন্য সেই আলোচনার সারাংশ এখানে লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছি। যুদ্ধকালে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ছিলেন বাংলাদেশ মুক্তিফৌজের ডেপুটি চিফ অফ স্টাফ
এবং জনাব মাইদুল হাসান ছিলেন প্রধানমন্ত্রীর নীতি নির্ধারকের ক্ষেত্রে একজন পরামর্শদাতা। তাদের কথোপকথন থেকে বোঝা যায় ভারতীয় কর্তৃপক্ষ কর্নেল ওসমানীকে বাইপাস করে মূলত যোগাযোগ রক্ষা করতেন জনাব তাজউদ্দিন এবং খন্দকার সাহেবের সাথে। যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ আলোচনাও হতো গ্রুপ ক্যাপ্টেন খন্দকার সাহেবের সাথে। জেনারেল অরোরা, ব্রিগেডিয়ার জ্যাকব, ব্রিগেডিয়ার গুপ্তই ছিলেন মূলত তাদের কাউন্টার পার্ট। জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতা সংগ্রাম শুরু করেন তার যথার্থ মূল্য ভারত কখনোই দিতে চায়নি। এ নিয়ে মুক্তিফৌজের কমান্ডারদের সাথে ভারতীয় কর্তৃপক্ষের দ্বন্দ্ব শুরু হয় প্রথম থেকেই। মুক্তিযোদ্ধাদের পরিচালনার জন্য মুজিবনগরে ৮ নং থিয়েটার রোড কর্নেল ওসমানের নেতৃত্বে একটি হেডকোয়ার্টার্স স্থাপন করা হলেও জনাব ওসমানের কর্মক্ষমতা ছিল সীমিত। জুলাই মাস অবধি মুক্তিযুদ্ধ কমান্ডাররা হেডকোয়ার্টার্সের কাছ থেকে তেমন কোনো সাহায্যই পাননি সংগ্রাম পরিচালনা করার জন্য। বিভিন্ন সেক্টরে কমান্ডাররা সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগেই মুক্তিযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এ প্রসঙ্গে AVM খন্দকার বলেন, আমি যখন কলকাতায় গিয়ে পৌঁছলাম তখন দেখলাম যে হেডকোয়ার্টার্সের সাথে সেক্টর কিংবা সাবসেক্টর কমান্ডারদের মধ্যে কোনো যোগাযোগ নেই এবং এ পর্যায়ে ভারত আমাদের সংগ্রামে তেমন কোনো সাহায্যই দেয়নি। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি, ফলে কোনো সঠিক নীতিও গড়ে তুলতে পারেনি তারা। তবে তারা যখন চাচ্ছিল স্বাধীনতা যুদ্ধের ইস্যুটা জিইয়ে থাক, ভারতীয় নীতি নির্ধারকরা চাচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধের ধারাবাহিকতা এবং গতি প্রকৃতি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের বুঝে নিয়ে তারা তাদের নীতি চূড়ান্ত করবেন। চূড়ান্ত নীতি নির্ধারণ করার সময় পর্যন্ত সমস্ত বিষয়টাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তৎপর হয়ে উঠেছিলেন তারা। ভারতীয় কর্তৃপক্ষ এবং সেনাবাহিনীর এ ধরনের মানসিকতার ফলে ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে বৈরী ভাব এবং রেষারেষি পরবর্তীকালে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে ভারত বিদ্রোহী মনোভাব দেখা যায় সেটা মুক্তিযুদ্ধের সময় থেকেই ক্রিস্টালাইজ করে। এ প্রসঙ্গে জনাব খন্দকার আরও বলেন, মুক্তিফৌজ এবং ভারতীয় বাহিনীর মধ্যে বিরোধ মুক্তিযুদ্ধের প্রথম লগ্ন থেকেই দানা বেঁধে উঠেছিল বিভিন্ন কারণে। ওই সেন্টিমেন্ট, আবেগ, অনুভূতি বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, বিভিন্ন ডিসঅ্যাপয়েন্টের মধ্য দিয়ে ক্রমশ আরও বেড়েছে। মুক্তিযুদ্ধে ভারতীয় সাহায্য ও সহযোগিতার ব্যাখ্যা দিতে গিয়ে গ্রুপ ক্যাপ্টেন খন্দকার বলেছেন, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ভারতের ইনভলভমেন্ট ছিল অতি সামান্য। যা ছিল তা মোটামুটিভাবে মুক্তিবাহিনীর জন্য কিছু যৎসামান্য হালকা অস্ত্রশস্ত্র, গোলা বারুদ সরবরাহ, কিছু লজিস্টিক্স সাপোর্ট, এর বেশি কিছুই নয়। মুক্তিফৌজ কমান্ডারদের মূলত শত্রুপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সম্ভারের উপর নির্ভর করেই চালিয়ে যেতে হচ্ছিল স্বাধীনতা সংগ্রাম। মুক্তিফৌজ সেক্টর কমান্ডারদের জুলাই মাসের কনফারেন্সের কথা আগেই বলা হয়েছে। সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 2 লক্ষ মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিয়ে গেরিলা হিসেবে বাংলাদেশের ভেতরে পাঠানো হবে। এ প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন খন্দকারের বক্তব্য প্রাণিধানযোগ্য। তিনি বলেন, সেক্টর কমান্ডারদের মিটিংয়ের পর একদিন জেনারেল অরোরা এলেন। মিটিং হলো। কর্নেল ওসমানের সাথে সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। মিটিংয়ে আলোচনার মূল বিষয় ছিল মুক্তিযোদ্ধাদের গেরিলা ট্রেনিং দেয়া। কতজনকে ট্রেনিং দেয়া হবে, কোথায় কখন ট্রেনিং দেওয়া হবে, কিভাবে ট্রেনিং দেওয়া হবে, কি করে রিক্রুটমেন্ট করা হবে, কতদিন ট্রেনিং দেওয়া হবে ইত্যাদি বিষয় নিয়ে জেনারেল অরোরা প্রস্তাব দিলেন 5000 গেরিলা ট্রেনিং এর ব্যবস্থা করলেই হবে। শুনে কর্নেল ওসমানী এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম। আমি বলেই ফেললাম, এত অল্প সংখ্যক গেরিলা দিয়ে কি হবে? জবাবে জেনারেল অরোরা বললেন, দিস আর দ্য পিপল হু উইল গো ইনসাইড, লিড দ্য এনিমি অ্যান্ড অল দোজ থিংস। কর্নেল ওসমানী জেনারেল অরোরাকে দৃঢ়ভাবে জানিয়ে দিলেন তার 2 লক্ষ
মুক্তিযোদ্ধা দরকার। সেক্টর কমান্ডারদের সদ্য সমস্ত কনফারেন্সে সেটাই সিদ্ধান্ত হয়েছে। যাই হোক, ট্রেনিং শুরু হলো। ট্রেনিং শেষ করে গেরিলারা ফিরে আসলো, কিন্তু তারপর একটা বিরাট সমস্যা দেখা দিল। এই সমস্যাটার জন্য পুরোপুরি দায়ী ভারত সরকার। ট্রেনিংয়ের পর ভারতীয় আর্মি সম্পূর্ণভাবে তাদের নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করল। এতে ভীষণ বিরূপ প্রতিক্রিয়া হলো। ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের বিভিন্ন সেক্টর থেকে রিক্রুট করা হয়েছিল। ট্রেনিংয়ের পর তারা নিজ নিজ সেক্টরে ফিরে গিয়ে তাদের প্রিয় সেক্টর কমান্ডারদের অধীনে যুদ্ধ করবে, এটাই ছিল তাদের আশা। ভারতীয় সেনা কমান্ডারদের অধীনে যুদ্ধ করতে তারা রাজি হলো না। ভারতীয় বাহিনী ট্রেনিংপ্রাপ্ত গেরিলাদের তাদের নিয়ন্ত্রণে নিয়ে দেশের ভেতরে তাদের কমান্ডারের আওতায় পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেটা আমাদের হেডকোয়ার্টার্সকেও জানতে দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু কিছু জায়গায় জোর করে ইন্ডিয়ান কমান্ডাররা গেরিলাদের পাঠায় মূলত লুটপাট করে নিয়ে আসার জন্য। যুক্তি হিসেবে তাদের বলা হয়, মুক্তিযুদ্ধ চালাতে হাতিয়ারের সাথে টাকা পয়সারও প্রয়োজন রয়েছে। মুক্তিযোদ্ধারা এ ধরনের অমানবিক অপারেশন এবং ইন্ডিয়ান আর্মির অধীনতার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের নিজ নিজ সেক্টরে পালিয়ে যায়। এর ফলাফল ও প্রতিক্রিয়া ইভেন অ্যাট এ লেটার ডেট ওয়াজ ভেরি ব্যাড। মুক্তিযোদ্ধারা ডিড নট লাইক দ্য ওয়ে ইন্ডিয়ান আর্মি ওয়ান্টেড দ্যাম টু বি ইউজড। অল্প সময়ের মধ্যেই সব সেক্টরে এ সম্পর্কে তিক্ত ছড়িয়তা পড়ে। ফলে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীর মাঝে অবিশ্বাসের জন্ম হয়। এই খবর জানাজানি হয়ে যাবার পর মুক্তিযোদ্ধাদের সেক্টর কমান্ডারদের দাবি অনুযায়ী আমাদের হেডকোয়ার্টার্স থেকে চাপ দেওয়া হলো। আমাদের এই ট্রেন্ড গেরিলাদের বাংলাদেশি কমান্ডারদের হাতে না দিলে দিস উইল বি এ ডিজাস্টার অ্যান্ড ক্যাটাস্ট্রফি। বাংলাদেশের প্রশিক্ষিত গেরিলা এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশি সেক্টর কমান্ডারদের হাতে দিতেই হবে। এ সম্পর্কে ভারতীয় মিলিটারি হাই কমান্ডের প্রথম থেকেই প্রচুর রিল্যাক্ট্যান্স থাকা সত্ত্বেও ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনিচ্ছা সত্ত্বে নেহায়েত নিরুপায় হয়েই আমাদের চাপের মুখে নতি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে অবশ্য মুক্তিফৌজের কাউন্টার ফোর্স হিসেবে ভারতীয় গেরিলা বাহিনী র এবং সেনাবাহিনীর মিলিত প্রচেষ্টায় গঠিত হয়েছিল বিএলএফ। সে এক অন্য অধ্যায়। ভারতীয় নেতৃত্বের এ ধরনের মনোভাবের দুটো কারণ হতে পারে। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ফিল্ড কমান্ডার্স এবং মুক্তিযোদ্ধাদের ভারত সম্পূর্ণভাবে বিশ্বাস করেনি, তাই তারা সবসময় মনে করত এদের উপর নির্ভর করা যায় না। দ্বিতীয়ত, তাদের মনে এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত তাদের সরাসরি যুদ্ধের বিজয় ফল হিসেবে স্বাধীনতা লাভ করবে বাংলাদেশ। তাই পাক বাহিনীকে দুর্বল করার জন্য গেরিলা বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের নিজেদের নিয়ন্ত্রণে রেখে তাদের শুধু ব্যবহার করতে হবে সীমিত লক্ষ্যে। কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারদের বৃহৎ অংশ এবং সদস্যরা চেয়েছিলেন দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনে দীর্ঘস্থায়ী সংগ্রাম পরিচালনা করে নিজেদের প্রচেষ্টায় তারা স্বাধীন করবেন তাদের মাতৃভূমি। কিন্তু তেমনটি হয়নি। আমার মনে হয় এখানেই মুক্তিবাহিনী এবং ভারতীয় নেতৃবৃন্দ ও সেনাবাহিনীর মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। আমাদের সামরিক নেতৃবৃন্দের বক্তব্য ছিল পরিষ্কার, আমরা আমাদের দেশকে স্বাধীন করব। বন্ধুরাষ্ট্র ভারত মুক্তিকামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করলে আমরা অবশ্যই সেই সাহায্যকে অভিনন্দন জানাবো, কিন্তু necessarily this is our struggle and we have to fight it ourselves। তাছাড়া শুধু ভারত কেন, পৃথিবীর যে কোনো দেশ আমাদের সংগ্রামে সাহায্য করতে চাইলে আমরা তার সানন্দে গ্রহণ করব। মোট কথা, স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ভারত ও আমাদের মধ্যে অ্যাপ্রোচ অফ মিউচুয়াল কনফিডেন্স ছিল না বা কখনো গড়ে ওঠেনি বিকজ অফ দেয়ার ওভারঅল পলিসি। একথা সত্য, যুদ্ধক্ষেত্রের অনেক সেক্টরে ইন্ডিয়ান কমান্ডারদের কার্যকলাপে মুক্তিযোদ্ধাদের মনে সন্দেহের উদ্রেক হয়েছে, ভুল বোঝাবুঝির সৃষ্টিও হয়েছে অনেক ক্ষেত্রে। সত্যি কথা বলতে গেলে 9ই আগস্ট
রুশ ভারত চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাঙালি মুক্তিযোদ্ধাদের নিজেদের চেষ্টায়। 9ই আগস্টের পরই ভারত সরাসরিভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে এবং বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ান আর্মি রিয়েলি স্টার্টেড টেকিং ক্লোজার ইন্টারেস্ট। মাইদুল হাসান এ পর্যায়ে জিজ্ঞেস করেন, ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ বোধহয় স্বাধীনতা পেত না, কি বলেন? খন্দকার সাহেব মাইদুল হাসান সাহেবের সাথে ভিন্নমত পোষণ করে বলেন, যদিও মুজিবনগরের অনেকে, এমনকি আমাদের মন্ত্রিসভার অনেকেই হতাশা বোধ করতেন, সংসদ সদস্যদের অনেকেই ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগ নিয়ে ফিরে যাবার চিন্তাভাবনাও করছিলেন। মুক্তিবাহিনীর তৎপরতায় আস্থাহীন হয়ে হতাশা বোধ করতেন। দীর্ঘস্থায়ী সংগ্রামের কথা শুনলেই আঁতকে উঠতেন, ভাবতেন কি হচ্ছে, দেশে বোধহয় আর ফিরে যাওয়া হবে না। এ ধরনের পরিস্থিতিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম মুক্তি ফৌজের গেরিলা তৎপরতা বেড়ে গেলে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আক্রমণ চালাবে বলে যুক্তির অবতারণা করে যারা আমাদের মুক্তি সংগ্রামের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, তাদের সে যুক্তি ছিল সম্পূর্ণ ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত। পক্ষান্তরে আমরা যদি আমাদের সংগ্রামের তীব্রতা প্রথম থেকেই বাড়াতে সক্ষম হতাম, তবে আমাদের প্রচণ্ড গেরিলা তৎপরতার মুখে পাকিস্তান দখলদার বাহিনীকে অতি অল্প সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হতো মুক্তি ফৌজের কাছে, কারণ দে হ্যাড নো চান্স টু ফাইট। Their morale was completely shattered and the losses would have been unexpectable to them. সংবাদ 26শে মার্চ 1990। জনাব মাইদুল হাসান জবাবে বলেছিলেন, আপনার চিন্তা ভাবনায় যুক্তি থাকলেও ভারতীয়রা ভেবেছিলেন অন্যরকম। তারা চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদানকে ছোট করে দেখাতে এবং বিশ্ব পরিসরে পাক ভারত যুদ্ধের ফল হিসেবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। এতে ভারত এক ঢিলে দুই পাখি বধ করতে সক্ষম হয়। প্রথমত, 1965 সালের পাক ভারত যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিজেকে উপমহাদেশের প্রধান সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় ভারত। দ্বিতীয়ত, বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ রাখার যৌক্তিকতা অর্জন করে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হলো আদর্শিক দেউলিয়াপনা, কোন্দল এবং ভাঙন। ক্ষমতায় বসানো হলো আওয়ামী লীগকে। যদিও দেশ স্বাধীন লাভ করে 16 ডিসেম্বরের 1971, কিন্তু সৈয়দ নজরুল ইসলামের প্রবাসী সরকার এবং মন্ত্রিসভার আগমন ঘটে 22শে ডিসেম্বর 1971-এ। ঢাকায় এসেই তাজউদ্দিন সরকার ঘোষণা করে তাদের সরকার বিপ্লবী সরকার, বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। যদিও 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সমাজতন্ত্রের কোনো অঙ্গীকার ছিল না। সমাজতন্ত্রের শৃঙ্খলে বাংলাদেশের জনগণ কখনই নিজেদের বন্দী করতে আগ্রহী ছিল না। তাদের সর্বকালের দাবি ছিল অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার। জনাব প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে চ্যালেঞ্জ করেছিল তৎকালীন প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো। 1972 সালের 17 জানুয়ারি বাংলাদেশ কৃষক শ্রমিক সমাজবাদী দল অন্যান্যদের সাথে প্রশ্ন তোলে। তারা বলে, আওয়ামী লীগ সরকার বিপ্লবী সরকার হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যদি বিপ্লবী হয়ে থাকে, তবে সে বিপ্লব শুধু আওয়ামী লীগই করেনি, করেছে এদেশের 7.5 কোটি মানুষ। আর তাই সকল দলের প্রতিনিধি নিয়েই গঠন করতে হবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সরকার। তাদের এ দাবি যুক্তিসঙ্গত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ভারতীয় সাহায্যে প্রবাসকালের একলা চলন নীতিই ধরে রাখে। মস্কোপন্থী মোজাফফর ও মনি সিং গং ক্ষমতায় অংশ না পেয়েও যুদ্ধকালীন সময় থেকেই তাদের বিদেশি মুরব্বীদের ইচ্ছানুসারে আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করতে থাকে নির্লজ্জভাবে। ভারতীয় রাজনীতিতে সিপিআই যেভাবে কংগ্রেসের লেজুরে পরিণত হয়, ঠিক সে অবস্থাই হয়েছিল মোজাফফর ন্যাপ এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টির বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু সার্বিক আর্থসামাজিক পরিস্থিতির দ্রুত অবনতির ফলে প্রফেসর মোজাফফর ন্যাপের প্রেসিডেন্ট
আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেও অবস্থার চাপে 10ই মে চট্টগ্রামে জাতীয় সরকারের কায়েমের দাবি তুলতে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগের তাত্ত্বিক দেউলিয়াপনা। জনাব তাজউদ্দিন আহমদ এবং মুজিববাদীদের মধ্যে ক্ষমতার লড়াই। শ্রেণীগতভাবে আওয়ামী লীগ ছিল বুর্জুয়া এবং পাতি বুর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্বকারী দল, কিন্তু এই দলে জাতীয়তাবাদী, প্রগতিশীল এবং সমাজতন্ত্রীরাও ছিল। এ কারণে বিপরীতমুখী চিন্তাভাবনা দলে দ্বিধাদ্বন্দ্ব, অসন্তুষ্টি এবং সংঘর্ষের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ প্রচার করেছেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা খাঁটি সমাজতন্ত্রই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, অন্য কিছু নয়। তার এসব বক্তব্য ও প্রচারণাকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগের অভ্যন্তরের ক্ষমতার অন্তর্দ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে উন্মোচিত হতে থাকে। ক্রমবর্ধমান সমস্যার মোকাবেলার জন্য 1972 সালের 10ই মে চট্টগ্রামে এক জনসভায় আওয়ামী লীগের লেজুর দল ন্যাপের সভাপতি জনাব মোজাফফর আহমদ সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানাতে বাধ্য হন। আগেই বর্ণিত হয়েছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের উপর অনাস্থা ও যুদ্ধোত্তর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিশেষ উপদেষ্টা, ভারতের অন্যতম কূটনীতিবিদ জনাব ডিপি ধরের পরামর্শে এবং বাংলাদেশ প্রবাসী সরকারের একাংশের বিশ্বাসঘাতকতায় মুক্তিবাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল বিএলএফ, পরবর্তীকালে মুজিব বাহিনী। বাংলাদেশের 4 জন ছাত্রনেতা ভারতীয় সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই চতুরঙ্গ তোফায়েল, রাজ্জাক, শেখ মনি ও আব্দুর রাজ্জাক পরবর্তীকালে বাংলাদেশের 4 খলিফা নামে প্রসিদ্ধ লাভ করেন। তাদেরই একজন জনাব তোফায়েলকে দিয়ে 17ই ফেব্রুয়ারি 1972-এ ঘোষণা করা হলো, মুজিববাদ কায়েম করব। মুজিববাদের 4 স্তম্ভ: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। তিনি মুজিববাদের একটি ব্যাখ্যাও দিলেন। তিনি বললেন, মহান মার্কিন নেতা আব্রাহাম লিঙ্কন আমেরিকার জনগণকে গণতন্ত্র ও স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সমাজতন্ত্র দিতে পারেননি। কার্ল মার্কস সমাজতন্ত্রের স্থপতি, কিন্তু তার দর্শনে ছিল না গণতন্ত্র এবং স্বাধীনতা। মুজিববাদে রয়েছে দুটোই, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। সুতরাং মুজিববাদ বিশ্বের 3য় মতবাদ কিংবা রাজনৈতিক দর্শন। তিনি আরও বলেন, পুঁজিবাদ ও কমিউনিজমের মধ্যে একটা দৃষ্টান্ত হিসেবে মুজিববাদ কায়েম করে সোনার বাংলা গড়ে তোলা হবে। তিনি বাংলাদেশের জনগণকে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় বিপ্লব আখ্যা দিয়ে তাতে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানান। জনাব তাজউদ্দিনকে চ্যালেঞ্জ করার জন্যই জনাব তোফায়েলের মাধ্যমে মুজিববাদ নামক এক উদ্ভট এবং অদ্ভুত রাজনৈতিক দর্শনের উপস্থাপনা করা হয়। 3রা জানুয়ারি 1972 সালে পাকিস্তান সরকার এক ঘোষণার মাধ্যমে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হবে বলে খবর প্রচার করে। যুব নেতৃবৃন্দ বাংলাদেশে ফিরেই মুজিব পরিবারের অনুকম্পা ও সহানুভূতি লাভের আশায় জনাব তাজউদ্দিন আহমদ সম্পর্কে কদর্য প্রচারণা শুরু করে তারা বলেন, শেখ মুজিবের প্রতি তাজউদ্দিনের কোনো আনুগত্য ও শ্রদ্ধাবোধ নেই। স্বাধীনতা সংগ্রামের কৃতিত্বের দাবিদার তিনি একাই হতে চান। তারা আরও বলেন, শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, সেটাও জনাব তাজউদ্দিন স্বীকার করেন না। তাছাড়া শেখ মুজিবকে উপেক্ষা করার আর একটি নজির এই যে তিনি তাকে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী না করে ক্ষমতার অভিলাষী নিজেকেই প্রধানমন্ত্রী বানান এবং শেখ মুজিবকে শুধুমাত্র সাংবিধানিক ক্ষমতাহীন রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার উদ্দেশ্য সৎ হলে তিনি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়ে নিজে উপপ্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা সংগ্রাম ও প্রবাসী সরকার পরিচালনা করতে পারতেন। এমনইভাবে তাজউদ্দিনের প্রতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের প্রত্যেকের মন বিষিয়ে তুলেছিলেন তারা। শেখ মনির এতে মুখ্য ভূমিকা ছিল।
শেখ মুজিব বাংলাদেশে ফেরার পর উল্লেখিত নেতৃবৃন্দ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে তাজউদ্দিনের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠেন। শেখ মুজিব যেহেতু স্বাধীনতা সংগ্রামকালের 9 মাস নির্বাসিত ছিলেন পাকিস্তানের কারাগারে, সেই অনুপস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন তারা। তার সামনে কেঁদে মেঝেতে লুটিয়ে পড়ার নাটক করে এদের অনেকেই বলেছিলেন, আপনার ভাবমূর্তি ও নেতৃত্ব রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করে তাজউদ্দিনের বিরাগভাজন হয়েছি আমরা। তিনি ফাঁসি কাষ্ঠে ঝুলাবার হুমকি পর্যন্ত দিয়েছেন। শেখ কামালকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাবার হুকুম দিয়েছিলেন তিনি। শুধু আমাদের বিরোধিতায় সেটা সম্ভব হয়নি। আমরা জোর করে তাকে মুজিবনগর হেডকোয়ার্টার্সে কর্নেল ওসমানীর এডিসি হিসেবে রেখেছিলাম। আরও অনেক কিছু বলে তার কান ভারী করতে সক্ষম হয়েছিলেন কুচক্রী ক্ষমতালিপ্সু যুব নেতৃবৃন্দ। শেখ মুজিব তাদের কথার সত্যতা যাচাই করার সুযোগ পেলেন না, কেননা তার পরিবারের সদস্যগণ আরও রূঢ় ভাষায় তাজউদ্দিনের বিরুদ্ধে তাদের মনের খেদ প্রকাশ করেন শেখ মুজিবের কাছে। এর ফলে দেশে ফেরার মাত্র একদিন পরেই 11ই জানুয়ারি 1972 শেখ মুজিব তার দীর্ঘদিনের পরীক্ষিত সহকর্মী জনাব তাজউদ্দিনকে অপসারণ করে স্বয়ং প্রধানমন্ত্রী হয়ে বসলেন। জনাব তাজউদ্দিনকে মন্ত্রিপরিষদ থেকে বাদ না দিলেও তাকে সব ব্যাপারে সম্পূর্ণ উপেক্ষা করে চলতে লাগলেন শেখ মুজিব। প্রশাসনিক ব্যাপারে আবার তিনি যুব নেতৃবৃন্দের উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়লেন। ফলে যুব নেতৃবৃন্দ জাতীয় পরিসরে সর্বময় ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়ে গেলেন। তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হলো, কিন্তু শেখ মুজিবের এ ধরনের আচরণে মনক্ষুণ্ণ হলেন দলের বর্ষিয়ান নেতারা।